ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে 6। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা। তাণ্ডব কেটে গেলেও আতঙ্কে উপকূলবাসী। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে এবার আলোচনায় পশ্চিমাদের কড়া সমালোচক মাহমুদ আহমাদিনেজাদের নাম। জয়ী হতে প্রয়োজন হবে খামেনির সমর্থন, বলছেন বিশ্লেষকরা। এবং হজের নতুন 2টি প্যাকেজ ঘোষণা সৌদি আরবের। মক্কায় সুসজ্জিত ভবনে কম খরচে থাকার সুযোগ পাবেন, পরিবহন সহ বিভিন্ন সেবা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা। পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু এলাকা সোমবার রাতেও বিদ্যুৎহীন ছিল। বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুর সহ 7 জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। রেমালের তাণ্ডব কেটে গেলেও আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। রোববার স্থানীয় সময় রাতে পশ্চিমবঙ্গে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর ঝড়ের পর সোমবার রেমালের শক্তি অনেকটা কমলেও দিনভর ঝোড়ো হওয়ার সঙ্গে ছিল বৃষ্টি। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের কারণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা। স্থানীয় গণমাধ্যম জানায়, বৃষ্টির কারণে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিট, উল্টোডাঙ্গা, বালিগঞ্জ, ঢাকুরিয়া, শ্যামবাজার ও বড়বাজারের বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। কলকাতা শহরের বাইরে হাওড়ার শালকিয়া, টিকিয়াপাড়া, লিলুয়ার বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। দীঘা, রামনগর থেকে খেজুরি সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় রেমালের প্রভাবে কম বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোমবার বিকেলের পর দীঘায় সমুদ্র কিছুটা শান্ত হলেও আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুর সহ 7 জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এমপি আনার হত্যার ঘটনায় দুদিনেও নেই তদন্তের তেমন অগ্রগতি। সোমবার সন্দেহভাজন খুনে কসাই জিহাদকে নিয়ে খুনের মহড়া করান গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। জিহাদকে নিয়ে বাগজোলা খাল সহ নিউ টাউনে বেশ কয়েকটি এলাকাও ঘুরে দেখেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ঘড়ির কাঁটা তখন সোমবার সকাল 10টা 40। গাড়ি বহর নিয়ে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে ঢুকলেন গোয়েন্দা প্রধান। আবাসনের বিইউ ভবনের বেসমেন্ট দিয়ে আনার হত্যার অন্যতম সন্দেহভাজন খুনি জিহাদকে নিয়ে আসে সিআইডি। এরপর জিহাদকে নিয়েই সোজা বৃষ্টি মাথায় নিয়ে গোয়েন্দাদের গাড়ি বহর যায় হত্যাকাণ্ড থেকে 7 কিলোমিটার দূরের বাগজোলা খালের দিকে। ঘটনাস্থল পর্যবেক্ষণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন্দা প্রধান। প্লেস অফ অকারেন্স যেখানে হয়েছে সেটা কিন্তু আমরা ভিজিট করেছি। আমরা গতকালও গিয়েছি, আজকেও আমরা আসামিকে নিয়ে আমরা টিআই প্যারেড করেছি। যদি এখানেই ফেলে থাকে তাদের কথা মতো আমরা উদ্ধার করার জন্য আমরা কলকাতা পুলিশের সাথে আমরা একসাথে এখানে এসেছি। বাগজোলা খাল থেকে নিউ টাউনের বেশ কয়েকটি সন্দেহভাজন জায়গাও ঘুরে দেখেন বাংলাদেশ থেকে আসা গোয়েন্দা দল। গোয়েন্দা সূত্রের খবর, খুনিরা 2টো টিমে ভাগ হয়ে এমপি আনারের মৃতদেহ গুম করে। একটি টিমের দায়িত্ব ছিল কসাই জিহাদ, তার দায়িত্ব ছিল দেহাংশ ফেলে দেওয়ার বাগজোলা খালের। অন্য একটি টিমের নেতৃত্ব দিয়েছে ফয়জাল, তার দায়িত্ব ছিল যশোর রোডের কোথাও দেহাংশ ফেলার। এটা একটা অনেক দিনের পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় তারা এই ধরনের। মঙ্গলবার আবারও তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু জায়গায় যাবেন গোয়েন্দা প্রধান। 3 সদস্যের প্রতিনিধি দলটি আরও 5 দিন কলকাতায় থেকে আনার হত্যা মামলার তদন্ত করবে বলেও জানা গেছে। গত দুদিনের যে ঢাকার গোয়েন্দা প্রধানের কর্মসূচি, আমরা কিন্তু সেই কর্মসূচির দিকে নজর আমাদের ছিল এবং আগামী কয়েকদিনও কিন্তু আমাদের নজর থাকবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, এমপি আনার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে যে 2 দেশের গোয়েন্দারা যে সক্রিয় রয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে ঠিক উল্লেখযোগ্যভাবে মামলার তদন্তের জন্য যেটি মূল প্রধান এভিডেন্স প্রমাণ, এমপি আনারের মৃতদেহের অংশ বা ক্ষুদ্রাংশ কিংবা রক্তাক্ত কোনো জামা কাপড়,
সেগুলো কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দাদের কাছে নেই। অর্থাৎ এমপি আনারকে হত্যা করা হয়েছে সেটি শুধু দুই দেশের গোয়েন্দারাই দাবি করছেন বাস্তবিক অর্থে, এবং গোয়েন্দারা দাবি করছেন কয়েকজন সন্দেহভাজন অ্যারেস্ট করার পর এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী। কিন্তু এমপি আনারের মৃতদেহের খোঁজ কিন্তু এখনো দুই দেশের গোয়েন্দারা কেউই পাননি। আপনি জানেন যে এই এমপি আনারের মৃত্যুর বা খুন হওয়ার ঘটনা আনুষ্ঠানিকভাবে সিআইডি প্রধান কলকাতায় নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর 56 BU ফ্ল্যাটের সামনে থেকে নিশ্চিত করেন গোয়েন্দা প্রধান, সিআইডি প্রধান। এবং এর কয়েকদিন পর গত 26 তারিখ রবিবার বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের এক গোয়েন্দা প্রতিনিধি দল আসেন। রবিবার ছিল রেমালের দুর্যোগপূর্ণ আবহাওয়া মাথায় নিয়ে আসেন। রবিবার সারাদিন ব্যাপী তার কর্মসূচি ছিল। প্রথমে তিনি পিও ঘটনাস্থলে যান, থানায় যান এবং তারপর ভবানী ভবন সিআইডি যে সদর দপ্তর সেখানে গিয়ে কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করেন। তারপর দিন অর্থাৎ সোমবার, গতকালও আমরা দেখেছি সারাদিন ভোর তার তৎপরতা। রিকনস্ট্রাকশন করা হয় খুনি জেহাদকে নিয়ে, কথিত খুনি কসাই জেহাদকে নিয়ে রিকনস্ট্রাকশন করা হয়। পুনর্নির্মাণ অর্থাৎ কিভাবে খুন করা হয়েছিল, খুন করে কিভাবে কত টুকরো করা হয়েছিল, কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, সেই ঘটনাস্থল ওই নিউ টাউনের এই ফ্ল্যাট থেকে নিয়ে বাগজোলা খালে নিয়ে যাওয়া হয় জিহাদকে। বৃষ্টিবিঘ্নিত পরিবেশ উপেক্ষা করে গোয়েন্দারা যান এবং সেখানে জিহাদও ছিলেন। সেখান থেকে আবার নিউ টাউনে কয়েকটা জায়গায় জানেন যে এই যে যারা দুজন খুনি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফাইজুল আর ওই জিহাদ, মূলত এই এমপি আনারের মৃতদেহের খণ্ডাংশ আলাদা করার জন্য। একজন জিহাদ তিনি এখন গোয়েন্দাদের কবলে, অর্থাৎ গোয়েন্দারা তাদেরকে গ্রেপ্তার করেছেন। আরেকজন ফাইজুল, তাকে কিন্তু এখনো পাওয়া যায়নি। আজকে দিনভর চেষ্টা করা হবে এই ফাইজুল, বলা হচ্ছে যে কোথায় যশোর রোডের কোথাও বা শাসনে কোথাও এমপির মাথা এবং হাড় ফেলেছেন, তারই সন্ধানে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো গোয়েন্দা প্রধানের নেতৃত্বে অভিযান সারাদিন ভাবে চলবে। আমরা আমাদের সময় টেলিভিশনের দর্শকদের বলতে চাই যে আপনারাও অবশ্যই আমাদের দিকে নজর রাখবেন। আমরা সারাদিন কিন্তু গোয়েন্দা প্রধানের সঙ্গে গত দুদিনের যেমন গাড়ি বহরের সঙ্গে আমরা ছিলাম, আজকেও কিন্তু সারাদিন ব্যাপী আমরা তার গাড়ি বহরকে ফলো করব। তো এই ছিল আমার কাছে এমপি আনারের খুন হওয়ার পর তার দেহ উদ্ধারে যে দুই দেশের যৌথ গোয়েন্দাদের তৎপরতা, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ। এমপি আনার হত্যার ঘটনা সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। এদিকে গাজার রাফায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনের পতাকা হাতে আর রং মশাল জ্বালিয়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। তাদের একটাই দাবি, মুক্ত হোক ফিলিস্তিন। তেল আবিব বাহিনী নির্বিচার গোলাবর্ষণ ও সৃষ্ট মানবিক সংকট ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে মানুষের ক্ষোভ বাড়াচ্ছে। সোমবার রাফায় একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হন অনেক নিরীহ ফিলিস্তিনি। এরই প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করে হাজারো মানুষ। শরণার্থী শিবিরে হামলার প্রতিবাদে এদিন বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। বৈরী আবহাওয়ার মধ্যে রাস্তায় নেমে আসে কয়েকশো মানুষ। শহরের বিভিন্ন স্থানে স্লোগান দিয়ে মিছিল করেন তারা। ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তিউনিশিয়ার রাজধানী তিউনিসেও। হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে গাজায় হামলা বন্ধের দাবিতে ফ্রান্স দূতাবাসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করে হাজারো মানুষ। এদিকে গাজায় হামলা করে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে ইসরায়েলি প্রশাসনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ করেন স্পেনের বার্সেলোনার সাধারণ মানুষ। মঙ্গলবার ইউরোপের অন্য দুই দেশ আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে স্পেনের। অন্তরাসীন, সময় সংবাদ। ইরানে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের নাম। 2017 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থেকে বঞ্চিত করার পর রাষ্ট্র পরিচালনা পদ্ধতি এবং খামেনির কড়া সমালোচক হয়ে ওঠেন তিনি। তবে স্থানীয় গণমাধ্যমের দাবি, তাকে জয়ী হতে লাগবে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সমর্থন। আগামী 28 জুন দেশটিতে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর থেকে অনেকের নামই শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে। তবে নতুন করে সামনে এলো দেশটির সাবেক দুবারের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের নাম। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন আহমেদিনেজাদ।
দৌলত বাহার টেলিগ্রাম চ্যানেলে গত শনিবার এ নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। চ্যানেলটি আহমেদিনেজাদ সমর্থকদের পরিচালিত। এতে তিনি বলেন, শুধু ইরানে নয়, দ্রুত পরিবর্তন ঘটছে পুরো বিশ্বে। তিনি আশাবাদী খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে সবাই। আহমেদিনেজাদের সমর্থকরা তার সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, মাহমুদ আহমেদিনেজাদ প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি জয়ী হবেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, আয়াতুল্লাহ খামেনি পরিচালিত অভিভাবক পরিষদ আহমেদিনেজাদকে 2017 ও 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি। 2017 সালের নির্বাচনে সুযোগ থেকে বঞ্চিত করার পর রাষ্ট্রীয় পদ্ধতি এবং খামেনির কড়া সমালোচক হয়ে ওঠেন আহমেদিনেজাদ। তবে গত 2 বছর ধরে অনেকটাই নীরব রয়েছেন তিনি। আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতায় থাকার সময় তিনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক ছিলেন। দেশটির পারমাণবিক কর্মসূচির পক্ষেও তার জোরালো অবস্থান ছিল। রাহনুল রানা, সময় সংবাদ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজের নতুন 2টি প্যাকেজ ঘোষণা করেছে। প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। এর আওতায় মুসল্লিরা হজের সময় পবিত্র স্থানগুলোতে পরিবহন সহ অন্যান্য মৌলিক সেবা পাবেন। অন্য আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদান আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ও দ্বিতীয় প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় যথাক্রমে 4,000 ও 13,000 রিয়াল। সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ বলে জানিয়েছে গণমাধ্যম। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে ভেঙে পড়েছে জনসভার মঞ্চ। সোমবার বিহারে নির্বাচনের প্রচারণার সময় এই ঘটনা ঘটে। অন্য নেতাদের নিয়ে জনসভার মঞ্চে ওঠেন। সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ানোর সময় হঠাৎ মাঝ অংশ ভেঙে পড়ে। অল্প সময় পরেই আরেক অংশ ধসে যায়, যদিও নিজেকে ঠিক মতো সামলে নিতে সক্ষম হন ওই কংগ্রেস নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতী। তার পক্ষে ভোটের প্রচারণা চালাতে রাজ্যটির পালিগঞ্জে যান রাহুল। জরুরি পরিস্থিতিতে 2 ঘন্টার পথ মাত্র 2 মিনিটে পাড়ি দিয়ে নতুন রেকর্ড গড়লেন একজন জেট স্যুট প্যারামেডিক। রোমানিয়ায় একটি পাহাড়ে অহরহ দুর্ঘটনায় পড়ে থাকেন পর্যটকরা। মূলত তাদের উদ্ধারে এমন অভিনব কৌশল। পাহাড়ের চূড়ায় উঠছেন এক ব্যক্তি। 2 ঘন্টার পায়ে চলা দুর্গম পথ মাত্র 2 মিনিটে পার করেন তিনি। গড়েন নতুন রেকর্ড। পাহাড়ের এপাশ থেকে ওপাশে যাচ্ছেন উড়ে উড়ে। সম্প্রতি এভাবেই জেট স্যুট পরে রোমানিয়ার ট্রান্সিলভানিয়ার ট্রাসকাউলুই পর্বতমালায় উড়ে বেড়ান রোমানিয়ার উদ্ধারকারী দলের একজন সদস্য। লক্ষ্য, দুর্গম এলাকায় বিপদে পড়া ব্যক্তিকে সর্বোচ্চ দ্রুততম সময়ে উদ্ধার করা। এই জেট স্যুটের উদ্ভাবকের নাম রিচার্ড ব্রাউন। তিনি এই ধরনের স্যুট তৈরির প্রতিষ্ঠান গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও সিইও। জেট স্যুট ব্যবহার করে দুর্গম এলাকায় উদ্ধার কাজ চালানো নিয়ে রোমানিয়ার জরুরি পরিস্থিতি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তিনি। এখানকার পর্বতমালায় বেড়াতে এসে প্রায়ই দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। তাদের উদ্ধারে উদ্ধারকারী দল গেলেও 500 মিটারের পথ পায়ে হেঁটে পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টারও বেশি, যেখানে এই স্যুট ব্যবহার করে মাত্র 2 মিনিটে পৌঁছানো সম্ভব। মূলত 2017 সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর সর্বশেষ 3D প্রিন্টেড সংস্করণে 7টি ছোট ছোট জেট ইঞ্জিন রয়েছে। প্রতিটি বাহুতে 2টি এবং পিছনের প্যাকে 3টি। 1500 হর্স পাওয়ারের এই ইঞ্জিনটি প্রতি ঘন্টায় 85 মাইল গতিতে 1200 ফুটের বেশি উচ্চতায় পৌঁছাতে সক্ষম। নাদিম মারজান, সময় সংবাদ। নরওয়ের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ অপেরা হাউসে ভিড় করছেন পর্যটকরা। অসলোয় অবস্থিত দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে মুগ্ধ হচ্ছেন সবাই। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত। নরওয়ের অসলোর অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ অপেরা হাউস। এর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী আকৃষ্ট করে দেশি বিদেশি পর্যটকদের। দৃষ্টিনন্দন এই স্থাপত্য তৈরিতে বাংলাদেশি মুদ্রায় খরচ হয়েছে 4,300 কোটি টাকা। এর ভেতরে আছে 1,100টি কক্ষ। এছাড়া অপেরা, ব্যালে ও কনসার্টের জন্য আছে 3টি বড় হল। 2003 সালে এর নির্মাণ কাজ শুরু হয়, আর 2008 সালে আনুষ্ঠানিকভাবে অপেরা হাউসটি উদ্বোধন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা অসলোতে এলে এই অপেরা হাউস দেখতে ভুল করেন না। অনেকেই আবার হেঁটে ছাদে উঠে সমুদ্র, শহর ও প্রকৃতি উপভোগ করেন। It's nice here, but when I never came to the idea that it will be the top of an iceberg. এটি বিশ্বের প্রথম অপেরা হাউস যার ছাদে হাঁটতে পারে মানুষ।
বৃষ্টির মধ্যেও মানুষের ঢল থেমে নেই এই অপেরা হাউসকে দেখার জন্য, একটু অবলোকন করার জন্য, এখান থেকে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আনন্দ উপভোগ করার জন্য। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে 6। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা। তাণ্ডব কেটে গেলেও আতঙ্কে উপকূলবাসী। এবং ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে এবার আলোচনায় পশ্চিমাদের কড়া সমালোচক মাহমুদ আহমদিনেজাদের নাম। জয়ী হতে প্রয়োজন হবে খামেনির সমর্থন, বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তানবীর হাসান। ধন্যবাদ মাহাদি। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।